হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। মেয়ের চোখ মুখ দেখে আফসানা চৌধুরী অবাকই হলেন। দেখে বোঝাই যাচ্ছিল হয়তো কেঁদেছে। তিনি কিছু জিজ্ঞেস করতেই ইশিকা কোনোরকমে কাটিয়ে ঘরে গেল। শাওয়ার নিয়ে বের হলে আফসানা চৌধুরী ইশিকার ঘরে এসে বলল, কি রে, রাতে খাবি না? না খেয়েই তো এসেছি। বাবা এসেছে? চুল মুছতে মুছতে বলল ইশিকা। হ্যাঁ, ফিরেছে। খেতে বসেই আমাকে তোকে ডাকতে পাঠালো। আর তোর কি হয়েছে বলতো? ইশিকা আফসানা চৌধুরীর কথার উত্তর না দিয়ে ইশিকা বলল, মা, এই বিয়েতে আমি রাজি। তুমি বাবাকে বলে দিও। আফসানা চৌধুরী মেয়ের কথা ঠাহর করতে না পেরে ইশিকার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর চোখ মুখ উজ্জ্বল করে বলল, সত্যি? তুই ভেবে বলছিস তো? হ্যাঁ গো। আফসানা চৌধুরী খুশিতে ডগমগ হয়ে বলল, যাক, এতদিনে সুবুদ্ধি হল মেয়ের। দাঁড়া, এক্ষুনি তোর বাবাকে বলছি। বলেই আফসানা চৌধুরী চলে গেলেন। ইশিকা শব্দ করে একটা শ্বাস ফেলল। তারপর চোখ গেল বিছানায় ফোনের দিকে। কেউ কল করছে। সাইলেন্ট থাকায় এতক্ষণ খেয়াল করেনি। এগিয়ে গিয়ে হাতে নিতেই নিতেই কেটে গেল। দেখল আগে রিমি কয়েকবার ফোন করেছে, এখন নোভা করেছিল। তখনই আবারও নোভা কল করল। ইশিকা কল রিসিভ করতেই নোভা অস্থির গলায় বলল, এই তুই কি রে? না বলে চলে গেলি কেন? কত খুঁজেছি তোকে জানিস? পরে শোয়েব বলল, তুই নাকি আমান ভাইয়ার সাথে চলে গেছিস। আমাকে একবার বলে গেলে। ইশিকা নোভার কথার তোয়াক্কা না করে ওর কথার মাঝেই পাল্টা প্রশ্ন করল, শোয়েব যে আমাকে পছন্দ করে এটা তোরা বা তুই আগে কোনোদিন বুঝেছিলি? নোভা ইশিকার কথায় চুপ করে গেল। তারপর বলল, কি হয়েছে বলতো? হয়েছে অনেক কিছুই। আপাতত যা বললাম তার উত্তর দেখি। নোভা এরপর ইতস্তত হয়ে বলল, আসলে যেদিন তোকে বলেছিলাম শোয়েবকে দিয়ে আমান ভাইয়ার সামনে ওই বয়ফ্রেন্ডের নাটক করতে, সেদিনই ওর তোকে বলা কথাগুলো শুনে আমার কাছে কিছুটা সন্দেহ হয়েছিল যে শোয়েব মেবি তোকে পছন্দ করে। কিন্তু আজকে তোর প্রশ্ন শুনে পুরোপুরি নিশ্চিত হলাম গ। তারপর কিছুক্ষণ থেমে নোভা আবার বলল, বাই এনি চান্স এটা কি ভাইয়া বুঝতে পেরেছে? আর সেটা নিয়েই কোনো ঝামেলা হয়েছে তোদের মধ্যে? শোয়েবকেও দেখলাম তোর কথা জিজ্ঞেস করায় কোনোমতে কাটিয়ে চলে গেল। ইশিকা বলল, আমার না বললে হয়তো ব্যাপারটা আমি বুঝতাম ই না কোনোদিন। আচ্ছা রাখছি রে, ভীষণ টায়ার্ড লাগছে গু। নোভাও আর কিছু বলল না। ইশিকা ফোন রাখতেই ইফতেখার চৌধুরী ইশিকার ঘরে এলেন। এখনো ঘুমাসনি মা? না বাবা, এখনই ঘুমাবো। তুমি দাঁড়িয়ে কেন বসো না? ইফতেখার চৌধুরী মেয়ের পাশে বসলেন। তারপর বললেন, তুই কি বিয়ের সিদ্ধান্তটা ভেবে চিন্তেই নিয়েছিস? দেখ, আমি কিন্তু তোর ইচ্ছার বিরুদ্ধে আজ অবধি কোনো কিছু চাপিয়ে দেইনি। তবে আমান ছেলেটা সত্যি ভালো। আমি খোঁজ নিয়ে দেখেছি। তারপরও তোর মা বা অন্য কারো কথা ভেবে যদি তুই রাজি হয়ে থাকিস তাহলে বল আমাকে। তোর ইচ্ছার বিরুদ্ধে কিছুই হবে না। আমি আছি তোর পাশে গু। ইশিকা বাবার হাত ধরে আশ্বস্ত করে বলল, না বাবা, আমি সব কিছু ভেবেই সিদ্ধান্ত নিয়েছি। আর তাছাড়াও তোমারা তো আমার কখনো খারাপ চাইবে না। আর আজ না হয় কাল তো বিয়ে করতেই হতো। সব মিলিয়ে আমি ভেবেই রাজি হয়েছি। ইফতেখার চৌধুরী প্রফুল্ল হাসলেন। তারপর বললেন, তাহলে আমি কালই কথা বলবো ওদের সাথে গিয়ে। ইশিকা আর কিছু বলল না। পরদিন ডিনার এর সময় আরমান আহমেদকে রাজিয়া বেগমকে জানালেন যে মেয়ে বিয়েতে রাজি হয়েছে। আমান সব শুনছিল কিন্তু কিছু বলছিল না, চুপচাপ খাচ্ছিল। রাজিয়া বেগম একবার ছেলের দিকে তাকিয়ে আরমান আহমেদকে এভাবে হঠাৎ রাজি হওয়ার কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন, পড়াশোনার দিক চিন্তা করে প্রথমে না করেছিল। তাছাড়াও মেয়ের বয়স অল্প। এইসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়াটা তার পক্ষে কিছুটা কঠিন বৈকি গিয়ে। রাজিয়া বেগম একথা শুনে সন্তুষ্ট হলেন কিছুটা। তাছাড়াও মেয়ে তো দেখতে শুনতে খারাপ না, যদিও ছবি দেখেছে তিনি। তবে চুলটা বেশ ছোট। তাই এবার আর কিছু বললেন না তিনি। ভেবেছিল এই চক্করে হয়তো তার ছেলে চিরকুমারী রয়ে যাবে।
কিন্তু সেই ভয় আর নেই। আরমান আহমেদ ছেলেকে জিজ্ঞেস করলেন, সব তো ঠিক এখন, তাহলে কবে বিয়েটা করতে চাচ্ছ? আমান স্বাভাবিকভাবেই বলল, আমি বেশি দেরি করতে চাচ্ছি না, 2-3 দিনের মধ্যেই সব সেরে ফেলতে চাই। এত অল্প সময় এত আয়োজন? ঠিক আছে, হয়ে যাবে, এখন তুমি যেটা ভালো মনে করো। এত আয়োজন মানে? বাবা, আমি গ্রো-ন্যান্ডভাবে কোনো কিছু করতে চাচ্ছি না, জাস্ট 2 পরিবারের উপস্থিতিতে সিম্পলভাবে বিয়েটা করতে চাই, এর বেশি কিছু না। রাজিয়া বেগম অবাক হয়ে বললেন, মানে আমার একমাত্র ছেলের বিয়েটা কিনা হবে ঘরোয়াভাবে? এটা কেমন কথা? মা প্লিজ, আমি এই মুহূর্তে এত কিছু করতে চাচ্ছি না, দরকার হলে পরে রিসেপশন করা যাবে, তাই প্লিজ জোর করো না। আই এম ডান বলেই উঠে চলে গেল আমান। রাজিয়া বেগম আরমান আহমেদকে কিছু বলতে নিলে তিনি বললেন, ছেলে বড় হয়েছে, এসব বিষয়ে ওকেই সিদ্ধান্ত নিতে দাও, আর তাছাড়াও বিয়ে তো হচ্ছেই, হয় পরে একসময় অনুষ্ঠান করা যাবে, আপত্তি কোথায়? রাজিয়া বেগম মনে মনে ভাবলেন, এটা কোনো কথা হলো? কোথায় একমাত্র ছেলের বিয়েতে আত্মীয় স্বজন লোকজন সবাইকে ঘটা করে জানাবেন, খাওয়াবেন তা না। ছেলের এরূপ পাগলামো সিদ্ধান্তে এবার চরম বিরক্ত হলেন তিনি। ওদিকে আফসানা চৌধুরীও সব শুনে বেশ অসন্তুষ্ট হলেন। একটামাত্র মেয়ের বিয়েতে তার কত শখ আহ্লাদ ছিল, তার কিছুই হবে না। ইফতেখার চৌধুরীও মনে মনে কিছুটা অসন্তুষ্ট হলেও প্রকাশ করলেন না, উল্টে আরও স্ত্রীকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করলেন। ইশিকাও এই সিদ্ধান্তে আর বাদ সাধল না। কি বা আর বলবে? এখানে নিজের বিয়ের কথা নিজে এভাবে বললে শ্বশুর বাড়ির লোক কি না কি ভাববে। আর আমান যেহেতু বলেছে, তাহলে ভেবে চিন্তেই ঠিক করেছে সব। বিয়ে দিন ঠিক হলো 2 দিন পর। ইশিকাদের বাড়িতে ঘরোয়াভাবেই বিয়ের আয়োজন করা হলো। ইশিকা শুধু নোভাকে বলেছিল, তাছাড়া আর কাউকে জানায়নি। সবাই জানলে নিশ্চয়ই শোয়েবও জানত, আর এত কিছু জানার পর শোয়েবকে বিয়ের কথাটা জানানো তার কাছে ঠিক মনে হয়নি। কে জানে আবার যদি কোনো ঝামেলা করে। আমান যদিও বলেছিল, তারপরও ইশিকা জানায়নি। লাল জামদানি শাড়ি, হালকা কিছু গয়না পরিয়ে সাজিয়ে ইশিকাকে বসার ঘরে নিয়ে এলো নোভা। শুধু আরমান আহমেদ, আমান আর তার এক বন্ধু উপস্থিত আছে বিয়েতে। ইশিকাকে দেখে আমানের তো প্রায় মাথা ঘুরে যাবার উপক্রম। লাল শাড়িতে কি সুন্দর লাগছে মেয়েটাকে, পুরো নতুন বউ। ইশিকাও আর চোখে আমানকে দেখল। ফর্সা শরীরে মেরুন পাঞ্জাবিতে অসাধারণ লাগছে দেখতে তাকে। এই ছেলে যা পরে তাই ক্রাশ। ইশিকার আমানের দিকে চোখে চোখ পড়তেই আমান 2 আঙ্গুল দিয়ে ইশারা করে দারুণ লাগছে বোঝাল। ইশিকা লজ্জা পেয়ে হাসল। বিয়ের কার্য সম্পূর্ণ হয়ে গেলে খাওয়া দাওয়ার পালা শেষে এবার বিদায়ের পালা। ইফতেখার চৌধুরী ছলছল চোখে আরমান আহমেদের হাত ধরে বললেন, ভাই, মেয়েটা আমার বড় আদরের, ছোট থেকেই তুলোয় মুড়ে রাখার মতো করে রেখেছি, কখনো একটা ফুলের টোকাও দেইনি। এখন মেয়েটাকে আপনাদের হাতে তুলে দিলাম, ওকে নিজের মেয়ের মতো করেই দেখবেন। আরমান আহমেদ তার হাতের উপর হাত রেখে আশ্বস্ত করে বললেন, আপনার মেয়ে এখন আমার বাড়ির বউ না, বরং আমারও মেয়ে। আপনি চিন্তা করবেন না, আমাদের কাছে সুখেই থাকবে সে। আফসানা চৌধুরীও মেয়েকে ধরে সমানে কেঁদেই যাচ্ছে। আগে যতই মুখে বিয়ে বিয়ে করুক, এখন বুঝতে পারছে নিজের মেয়েকে পরের ঘরে পাঠানোর কষ্টটা। ওদিকে ইয়ানও কাঁদছে, তার একটা মাত্র বোন। কত খুনসুটি দুষ্টুমি মাখা সময় কাটিয়েছে তার সাথে। ইয়ান আর মাকে ধরে ইশিকাও কাঁদছে। কাঁদতে কাঁদতে একেবারে হেঁচকি উঠে গেছে, বুকটা ভীষণ পুড়ছে আপন মানুষগুলোকে ছেড়ে যেতে। ইফতেখার চৌধুরী আমানের কাছে গিয়ে ধরা গলায় বললেন, আমার মেয়েটাকে কখনো কষ্ট দিও না বাবা, বলেই হুহু করে দিলেন। আমান ইফতেখার চৌধুরীকে কোনমতে শান্ত করলেন। এবার ইশিকা বাবাকে জাপটে ধরে হাউমাউ করে কাঁদতে লাগল। এরপর আমানরা বিদায় নিয়ে ইশিকাকে এক প্রকার ধরাধরি করে আমান কোলে করে নিয়ে গাড়িতে বসালো। এর মধ্যে ইশিকা কান্নার তোড়ে কখন যে অজ্ঞান হয়ে গেছে নিজেও জানে না।